আজকের আমাদের বিষয় রোধের সমবায়। যে বিভিন্ন তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র যুক্ত হয়ে থাকে। যে তোমাদের বাড়ির তড়িৎ বর্তনীর কথাই যদি তোমরা ভাবো, যে তোমাদের বাড়িতে তড়িৎ বর্তনীতে একাধিক তড়িৎ যন্ত্র, যেমন লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, এছাড়াও আমাদের ব্যবহারযোগ্য বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র আমরা আমাদের বাড়ির বর্তনীতে যুক্ত করি। এবং এক একটা তড়িৎ যন্ত্র বলতেই বোঝায় যে ওর মধ্যে কিছু না কিছু অল্প হলেও রোধ বর্তমান। যে প্রত্যেকটা তড়িৎ যন্ত্র মানেই ওর মধ্যে কিছু কিছু রোধ আছে। তার মানে আমরা যে আমাদের বাড়ির বর্তনীতে কতগুলো তড়িৎ যন্ত্র যুক্ত হয়ে আছে, তাহলে আমরা এভাবে বলতে পারবো যে আমাদের বাড়ির তড়িৎ বর্তনীতে কতগুলো রোধ সংযুক্ত হয়ে আছে। তাহলে এই কতগুলো রোধের যে সংযুক্তি হওয়াকেই বলা হয় রোধের সমবায়। তার মানে আমাদের বাড়ির বর্তনীতে যে বিভিন্ন লাইট, ফ্যান, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যে যুক্ত হয়ে থাকে, তাহলে একেই আমরা কি বলবো, যে রোধের সংযুক্তি করা। তো এবার রোধের সংযুক্তি মেনলি তো দুই প্রকারের হয়। একটাকে আমরা বলি রোধের শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায়। এবং এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় মিলিয়ে আরেক ধরনের আমরা সমবায় পাই, তাকে বলা হয় মিশ্র সমবায়। সেই জন্য এই মিশ্র সমবায় পড়ার জন্য অবশ্যই তোমাকে আগে শ্রেণী সমবায় কী, শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী, সমান্তরাল সমবায় কী এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য আগে তোমাকে জানাটা বিশেষ জরুরি। তো অ্যাকচুয়ালি তাহলে সমবায় বলতে কি বলবো, তাহলে সমবায় বলতে তোমরা বুঝতে পারলে যে একটা তড়িৎ বর্তনীতে একাধিক তড়িৎ যন্ত্র মানে একাধিক তড়িৎ রোধ একসঙ্গে যুক্ত থাকার যে সংযুক্তি, তাকে আমরা বলি রোধের সমবায়। তো এখান থেকে আমাদের মেনলি যেটা বার করতে হয় যে রোধের সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ, যে অ্যাকচুয়ালি তুল্য রোধ, এটাই আমাদের থিওরির বিষয় এবং এটাই আমাদের ম্যাথেরও বিষয়। যে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমে তোমাকে একাধিক রোধের সমবায় দেওয়া থাকবে, সেটা শ্রেণী হোক, সমান্তরাল হোক বা একটা মিশ্র হোক, সেখান থেকে তোমাকে এই তুল্য রোধ তোমাকে বার করতে হবে। যে অ্যাকচুয়ালি তুল্য রোধ বলতে কি বোঝায়, যে তুল্য রোধ বলতে বোঝায় যে মানে অ্যাকচুয়ালি আমাদের তড়িৎ বর্তনীতে যে একাধিক যে রোধ যুক্ত থেকে একটা নির্দিষ্ট ভোল্টেজে যে কারেন্টটাকে সাপ্লাই করছে, এবার ওই কতগুলো রোধের পরিবর্তে আমি যদি একটাই মাত্র রোধ নিই এবং ওই রোধটাই যদি সেম পোটেন্সিয়ালে যদি একই কারেন্ট সাপ্লাই করতে পারে, তবে বলবো ওই অতগুলো রোধের সমতুল্য হচ্ছে ও একাই। তবে ওই একটি মাত্র রোধকে কী বলবো, ওই এতগুলো রোধের সমতুল্য রোধ বা একে আমরা কী বলি তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটাই আমাকে বার করতে হবে, সেটা শ্রেণী সমবায় হোক বা সেটা সমান্তরাল সমবায় হোক বা সেটা মিশ্র সমবায় হোক। তাহলে আমরা মেন এবার থিওরিতে ঢুকবো যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, তাই তো। এই রোধ, আমরা রোধের সমবায় করছি, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে রোধ কী। এবং আমি তোমাদের ওহমের সূত্র যে ক্লাসটি আছে, ওই ওহমের সূত্রের ক্লাসেই তোমাদের রোধের ধারণা দিয়েছি যে অ্যাকচুয়ালি রোধ পরিবাহীর এক ধরনের বাধা। যে অ্যাকচুয়ালি যে পরিবাহীর এক ধরনের বাধা মানে অ্যাকচুয়ালি কি, রোধ হচ্ছে একটা ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দান করে। তাহলে সেই বাধাকেই আমরা কি বলি, রোধ। মানে রেজিস্ট্যান্স মানেই এক প্রকারের বাধা। তাহলে এবার এবং এই রোধকে তুমি একটু যদি উল্টোভাবে মানে একটু যদি অন্য রকমভাবে যদি ভাবো, যে দেখো যে আই বলতে আমরা কি বুঝি, কিউ বাই টি, তাই তো। যে আই মানে কারেন্ট, মানে কিউ বাই টি মানে আধান বাই সময়। ধরো যে এটা একটা আছে এ প্রান্ত, এটা আছে বি প্রান্ত। এই এ প্রান্ত থেকে বি প্রান্তে কিউ পরিমাণ আধান টি সময়ে ফ্লো করলো, তাহলে কারেন্ট কত হবে, কিউ বাই টি। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে যদি তোমাদের বোঝানো যায় যে এই কিউর মান যদি তোমাদের হয় কত, যদি হয় আর 10 কুলম্ব, আর টাইম কত, ধরো যে তুমি ধরো যে 2 সেকেন্ড, হ্যাঁ ধরো যে 2 সেকেন্ড, তাহলে এ থেকে বিতে এই 10 কুলম্ব পরিমাণ আধান পাস করছে 2 সেকেন্ড সময়ে। তবে কারেন্ট কত হবে, আই মানে হবে কিউ বাই টি, মানে 10/2 ইকুয়ালস কত হবে 5
কুলম বাই সেকেন্ড মানে 5 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এ থেকে বি এই সার্কিটের মধ্যে 5 অ্যাম্পিয়ার মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা তাহলে কি জানলাম যে আই বলতে বোঝায় যে কিউ বাই টি, তাই তো? এবার 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 এ থেকে বিতে যেতে সময় লাগছে 2 সেকেন্ড। কাকে? এই 10 কুলম পরিমাণ আধানের 2 সেকেন্ড সময় লাগছে, তার জন্য কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এবার যদি বলা হয় এবার এ থেকে বি প্রান্তেই কারেন্ট যাচ্ছে, বাট সেটা এবার 5 সেকেন্ডে। এবার এ থেকে বিতে এবারে 10 কুলম আধানটাই ফ্লো করছে, বাট সেটা হচ্ছে 5 সেকেন্ডে। তবে সেকেন্ড ক্ষেত্রে তাহলে সেকেন্ড কেসে তবে কারেন্ট কত হবে? আই ইকুয়ালস টু হবে 10/5। তাহলে আই তাহলে কত হবে? 2 অ্যাম্পিয়ার। দেখো তাহলে এ থেকে বি ছিল, প্রথম কেসে এ থেকে বিতে 10 কুলম পরিমাণ আধান 2 সেকেন্ডে ফ্লো করছিল, তার জন্য কারেন্ট কত হলো? 5 অ্যাম্পিয়ার। এবার সেম এ থেকে বিতেই 10 কুলম পরিমাণ আধানই ফ্লো করছে, বাট সেটা এবার সেকেন্ড কেসে এবার 5 সেকেন্ডে, তবে কারেন্ট কত হবে? 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, তাহলে প্রথম কেসে কারেন্ট ছিল বেশি আর সেকেন্ড কেসে কারেন্ট হয়ে গেল কম। কেন কম? কারণ এ থেকে বিতে প্রথম কেসে সময় লাগছিল 2 সেকেন্ড, আর সেকেন্ড কেসে এ থেকে বিতেই সময় লাগছে 5 সেকেন্ড। তার মানে তাহলে সময় লাগছে 5 সেকেন্ড, তার মানে অবশ্যই তাহলে বেশি সময় লাগছে। কেন? তাহলে বাধা বেশি আছে, ঠিক কি না? দেখবে যে তোমাদের একটা, তুমি গাড়িতে করে কোথাও থেকে কোথাও যাচ্ছ, যদি রাস্তা একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকে, রাস্তা ক্লিয়ার, রাস্তা খুব ভালো রাস্তা আছে, তাহলে দেখবে যে এক জায়গা থেকে অপর জায়গায় কি পৌঁছাতে তোমার কম টাইম লাগবে, মানে বাধা কম, তাই তো? কিন্তু তুমি দেখলা যে এ থেকে তুমি বিতে যাচ্ছ, কিন্তু রাস্তা খুব খারাপ, রাস্তা খুব বাজে, মানে এবড়ো খেবড়ো ভাঙাচোরা রাস্তা, তাহলে তোমার গাড়ি কি, তোমার গাড়ি দুলতে 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 যাবে। তাহলে এই এ থেকে বিতে যেতেই কি তোমার অনেক বেশি টাইম লাগলো। তাহলে অনেক বেশি টাইম লাগলো মানে কি অবশ্যই রাস্তা খারাপ। তাই রাস্তা খারাপ মানে কি ওটাই তোমার যাওয়ার ক্ষেত্রে বাধা। তাহলে তোমার বাধা যেখানে কম হবে, বাধা যেখানে কম, সেখানে কি ওই 10 কুলম মানের আধানটাই ফ্লো করতে কম টাইম লাগবে, তাহলে কারেন্ট ফ্লোটা সময়ের সাপেক্ষে বেশি হচ্ছে। আর যেখানে বাধা বেশি, সেখানে সেই কেসে তাহলে এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে কি তাহলে সময়ও বেশি লাগছে, তাহলে কারেন্টও বেশি লাগছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে আধানটা তো একই, এ থেকে বিতে প্রথম কেসে 10 কুলম আধান পাস করছিল, সেকেন্ড কেসেও 10 কুলম আধানই পাস করছে, তাহলে আধানের মানটা একই। তাহলে যদি বলি এই সময়ের মানটা যদি বেড়ে যায়, তবে আই কি হবে? কমে যাবে। তাহলে সময়ের মান যদি বেড়ে যায় তাহলে আই কমে যাবে। সময়ের মান বেড়ে গেল মানে কি, সময়ের মান বেড়ে গেল মানেই তো কি ওর মধ্যে বাধাটা বেশি, তাই তো? তাহলে যেখানে বাধা বেশি হবে সেখানে কারেন্টকে পৌঁছাতে গেলে বা আধানটা ফ্লো হওয়ার জন্য কি ওকে অনেক বাধা পেরিয়ে যেতে হবে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে সময় বেশি লাগবে, তাহলে সময় যদি বেশি লাগে তাহলে সময়ের সাপেক্ষে আধান ফ্লোর রেটটা কমে যাবে, তাহলে কারেন্টটাও কমে যাবে। ক্লিয়ার? তাহলে এই আই ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে ওই সেম পরিমাণ আধান যদি এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে যদি বেশি সময় নেয়, তবে এই হরের মানটা কী হবে? বেড়ে যাবে, তাহলে কারেন্টটা আছে কমে যাবে। তাহলে তাহলে সময়ের মানটা বেড়ে গেল মানে কি তাহলে বাধা বেশি, ব্যাপারটা একই না? তাহলে যেখানে বাধা বেশি হবে সেখানে সময় বেশি লাগবে, আর বাধা বেশি মানে অবশ্যই রোধ বেশি, তাহলে কারেন্ট কম। ব্যাপারটা তুমি এভাবেও ভাবতে পারো যে রোধ বেশি মানে কি বাধা বেশি, কারেন্ট কম। আবার রোধ বেশি মানে কি বাধা বেশি, তাহলে সময় লাগবে বেশি। সময় যদি বেশি লাগে তাহলে সেম পরিমাণ আধানকে ফ্লো করতে অনেক বেশি সময় লাগছে, তাহলে প্রতি 1 সেকেন্ডের মধ্যে কী হবে? তাহলে প্রত্যেক সেকেন্ডে তাহলে কারেন্ট ফ্লো রেটটা কমে যাবে, ঠিক কি না? তাহলে সময় যদি, তাহলে রোধ বাড়লে সময় বাড়বে, রোধ বাড়লে বাধা বাড়ছে মানে সময় বাড়ছে, তাহলে রোধ বাড়লেও কি কারেন্ট কমবে, আবার রোধ বাড়ছে মানে টাইম বাড়ছে, তাহলে কারেন্ট ফ্লোটা কম সময় যাচ্ছে, তাহলে কারেন্টটাও কমে যাবে, ব্যাপারটা একই। তাহলে তোমরা যে বাধা, তাহলে বাধা বেশি মানে সময় বেশি লাগবে, সময় বেশি মানে কারেন্ট ফ্লো রেটটা কমে যাবে, তাহলে কারেন্টটা কম। তাহলে বাধা বেশি মানে কি অবশ্যই কারেন্টটা
কম ফ্লো হবে, কেন সময়টা বেশি লাগছে, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে রোধ কি? তাহলে রোধ বলতে বলবো যে পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা প্রদান করে তাকে আমরা বলবো রোধ। তাহলে এবার আমরা মেন যে থিওরি সেখানে আমরা প্রবেশ করছি। যে প্রথম আমরা পড়ব রোধের শ্রেণী সমবায়। অ্যাট ফার্স্ট আমরা পড়ব রোধের শ্রেণী সমবায়। বা রোধের শ্রেণী সমবায় বলতে কি বোঝায়? রোধের শ্রেণী সমবায় বলতে বোঝায় একটি রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর রোধের প্রথম প্রান্ত যদি যুক্ত থাকে, এরকম যে রোধের শ্রেণী বা সিরিজ সমবায় বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি এই যে এরকম আঁকা বাঁকা চিহ্ন বলতে কি বোঝায়? এই আঁকা বাঁকা চিহ্ন বলতে বোঝায় রোধের চিহ্ন। এটা এই আঁকা বাঁকা চিহ্ন মানে রোধের চিহ্ন। তুমি ধরো যে এটা হচ্ছে R1 রোধ, এটা R2 রোধ, এটা হচ্ছে R3 রোধ। ক্লিয়ার? এবার তোমার এই টোটাল তড়িৎ বর্তনী অবশ্যই একটা পোটেনশিয়াল আছে, ঠিক কি না? অবশ্যই একটা পোটেনশিয়াল আছে, একটা পোটেনশিয়াল এখানে সাপ্লাই করা আছে, একটা পোটেনশিয়াল সাপ্লাই করা আছে। এবার এই রোধের শ্রেণী সমবায়, তাহলে রোধের শ্রেণী সমবায় বলতে কি বোঝায়? ধরো যে এই R1 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, R1 এটা হচ্ছে শেষ প্রান্ত। এবার R2 দেখো, এই R2 যেটা প্রথম প্রান্ত ওর সঙ্গে R1 এর শেষ প্রান্ত যুক্ত আছে, আবার R2 যেটা শেষ প্রান্ত ওর সঙ্গে আবার R3 প্রথম প্রান্ত যুক্ত আছে। তুমি এটাকে সি ধরো, এটাকে ডি ধরো, এটাকে তুমি কি ধরো? এটাকে ধরো যে ডি। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ঠিক আছে, রোধের শ্রেণী সমবায় খুব মন দিয়ে বুঝবে। ধরো যে এই টোটাল এটাকে একটা তো তড়িৎ কোষ, তাহলে এখান থেকে কারেন্ট আই ফ্লো হচ্ছে, এখান তড়িৎ আই ফ্লো হচ্ছে। তাহলে এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয় যে এই রোধ দিয়েও যদি আই ফ্লো করে, এই রোধ দিয়েও সেই আই ফ্লো করবে এবং এই রোধ দিয়েও সেই আই কারেন্টই ফ্লো করবে। অ্যাকচুয়ালি রোধের শ্রেণী সমবায় শর্ত হচ্ছে যে যেহেতু ওরা এক লাইনে আছে সেহেতু প্রত্যেকের মধ্যে দিয়ে ইকুয়াল পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এবার তোমাদের এখানে একটা সবথেকে বেশি কোশ্চিন আসবে যে স্যার, তোমার প্রশ্ন আসবে যে স্যার রোধ মানে তো বাধা, তা রোধ মানে তো বাধা, তাহলে রোধের কাজ কি? ওকে বাধা দেওয়া। তার মানে যখনই এই আই কারেন্ট যখন R1 দিয়ে পাস করবে, তাহলে এই R1 দিয়ে যদি পাস করে তাহলে ও বাধা পাবে, তাহলে এই কারেন্ট এখানে কমে যাবে, ঠিক কি না? তোমরাই নিজেরা ভেবে দেখো যে অ্যাকচুয়ালি ধরো যে এই যে তড়িৎ চালক বল থেকে বা এই তড়িৎ কোষ থেকে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই আই কারেন্ট যখনই অ্যাট ফার্স্ট যখন R1 দিয়ে যাবে তাহলে অ্যাট ফার্স্ট এই আই কারেন্টটা বাধা পেল, তাহলে এই R1 পেরোনোর পর কারেন্টটা অবশ্যই এর থেকে এটা কমে যাবে। তারপর আবার ওই কারেন্ট যখন R2 যখন দিয়ে পাস করবে তখন আবার বাধা পেল, তাহলে আবার কমে যাবে। আবার এই কারেন্টটা R2 থেকে বেরিয়ে যখন R3 দিয়ে যাবে তখন আবার বাধা পাবে, তাহলে আবার কি? তাহলে কারেন্টটা কমে যাবে। তার মানে এই কারেন্ট অপেক্ষা এই কারেন্ট কম, তারপর এই কারেন্টটা আরও কম, এই কারেন্টটা আরও কম। কেন? ও যত যাচ্ছে ও শ্রেণী সমবায় আছে, মানে ওরা একটাই লাইনে যুক্ত আছে, কিন্তু এই কারেন্ট যখন এই R1 পার হবে মানে একটা বাধা পেরোলো, তাহলে কি? কারেন্ট কমবে। আবার R2 পেরোলো, আবার বাধা, তাহলে আবার কারেন্ট কমবে। আবার R3 পেরোলো, তাহলে আবার কারেন্ট কমবে। কিন্তু সেটা তো হয় না, না? আমি তো সেটা তো বললাম না, তোমাদের কি বললাম যে এই শ্রেণী সমবায়ে কারেন্টটা সমান। তাহলে এই সার্কিট দিয়ে মানে এখান থেকে যে কারেন্টটা ফ্লো করছে এই কারেন্টটায় R1 দিয়ে যায়, সেই কারেন্টটায় R2 দিয়ে যায়, সেই কারেন্টটায় R3 দিয়ে যায়। তার মানে এই সার্কিটের যেটা মোট কারেন্ট ওটাই প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট। এটা আমি বললাম, কিন্তু তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই কারেন্ট যত R1 দিয়ে গেল বাধা পেল, R2 দিয়ে গেল তবুও বাধা পেল, R3 দিয়ে গেল তবুও বাধা পেল, তাহলে প্রত্যেকটা বাধা অতিক্রম করার পর তো কারেন্ট কমে যাবে, ঠিক কি না? কিন্তু সেটা তো হয় না। কিন্তু সেটা হয় না কেন? এটা তোমাকে মন দিয়ে বুঝতে হবে।
যে অ্যাকচুয়ালি রোধ অতিক্রম করছে কিন্তু কারেন্ট কেন কমছে না। তাহলে এই মোট কারেন্টটা তো কী হবে, প্রথমে বাধা পেলো কারেন্ট কমবে, আবার বাধা পেলো আবার কারেন্ট কমবে, আবার বাধা পেলো আবার কারেন্ট কমবে, কিন্তু সেটা তো হয় না। কেন হয় না দেখো, সেটা কেন হয় না দেখে নাও। যে অ্যাকচুয়ালি এই যে আই কারেন্টটা, এই যে আই কারেন্ট বা এই যে আই কারেন্ট বা এই যে আই কারেন্ট বা এই যে আই কারেন্ট, এই যে আই কারেন্টটা কখনোই শুধুমাত্র R1 মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বোঝায় না। এই আই কারেন্টটা কখনোই R2 মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বোঝায় না, বা আবার এই আই কারেন্টটাই কখনো R3 মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোকে বোঝায় না। আবার বলছি, এই যে প্রত্যেকটা যে আই, এই আই, এই আই, এই আই কিংবা এই আই, যে এই সার্কিটে যে কারেন্টটা আছে, যে আইটা আছে, সেই আই কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টকে বুঝায় না। এই আই বলতে বোঝায় টোটাল সার্কিটের মধ্যে কারেন্ট। তার মানে কি, যে তুমি ধরো যে এই যে ব্যাটারি সাপ্লাই, এই ব্যাটারি সাপ্লাই থেকে কিউ পরিমাণ আদান পাস করছে, তাই না? এই ব্যাটারি সাপ্লাই থেকে কিউ পরিমাণ আদান পাস করছে, তাহলে এই কিউ পরিমাণ আধান R1 দিয়েও যাবে। কি বলছি, আধান, কিন্তু আধান এই সাপ্লাই এখান থেকে কিউ পরিমাণ আধান R1 দিয়েও যাবে, R2 দিয়েও যাবে, R3 দিয়েও যাবে। তার মানে ওই কিউ পরিমাণ আধান এই R1 ক্ষেত্রে বাধা পাবে, R2 ক্ষেত্রেও বাধা পাবে, R3 ক্ষেত্রেও বাধা পাবে। তাহলে যেখানে বাধা যত বেশি হবে সেখানে সময় বেশি হবে। তাহলে এই কিউ পরিমাণ আধান এখানে যেতে T1 সময় লাগবে, এখানে T2, এখানে T3। তাহলে অ্যাকচুয়ালি এই যে আই, এই আই কিন্তু কখনোই যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট বোঝায় না। এই আই বলতে বোঝায় টোটাল সার্কিটে কত আধান ফ্লো করছে আর টোটাল সার্কিটে টোটাল টাইম কত, এটাই মেন কিন্তু। হ্যাঁ, যে এই আই কিন্তু কখনো ইন্ডিভিজুয়ালি রোধের মধ্যে কারেন্ট বুঝায় না। এই কারেন্ট বলতে বোঝায় টোটাল সার্কিটে কত আধান ফ্লো করছে। তাহলে এই আই বলতে কি বোঝায়, এই আই বলতে বোঝায় এই ব্যাটারি সোর্স থেকে টোটাল এই কিউ পরিমাণ আধানটা টোটাল এখান থেকে এখানে ঘুরে আসে টোটাল কত সময় নিল। তাহলে কিউ পরিমাণ আধানটাই এই এখান থেকে শুরু করে এই R1, R2, R3 টোটালটা দিয়ে আসতে টোটাল যে T ড্যাশ সময় নাই, তবে এই টোটালটাকে ভাগ করলে কী পাবো, আমি একটাই ভ্যালু পাবো, তাই না? এই তাহলে এখান থেকে এই প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তে আসতে এই, তাই তো এখান থেকে কিউ পরিমাণ আদান ফ্লো করছে, এবং যেহেতু শ্রেণী সমবায় রাস্তা একটাই, তাহলে এই কিউ পরিমাণ আধান R1 দিয়েও যাবে, R2 দিয়েও যাবে, R3 দিয়েও যাবে। তাহলে এই কিউ পরিমাণ আধান হয়তো R1 কম সময় লাগবে, R2 হয়তো আর একটু বেশি সময় লাগবে, হয়তো R3 তো আর একটু বেশি সময় লাগবে। কেন, রোধের মানটা আলাদা আছে। তাহলে কিউ পরিমাণ আধানটাই যখন এই প্লাস থেকে যখন ঘুরে মাইনাসে আসবে, তাহলে আমরা কি করি, এই কিউ পরিমাণ আধানটাই এই প্লাস থেকে ঘুরে নিয়ে টোটাল মাইনাসে আসতে টোটাল যে আমরা টাইমটা নিই, সেই টাইম দিয়ে এই কিউকে ভাগ করে যেটা পাবো ওটাকে আমরা কি বলি, যে টোটাল সার্কিটে আধান। যে সবসময় মনে রাখবে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে আই বা এই যে আই বা এই যে আই, এটা ইন্ডিভিজুয়াল, যে কোনো R1 মধ্যে কারেন্ট বুঝায় না। এই কারেন্ট বলতে কি বোঝায়, টোটাল সার্কিটের মধ্যে কত আধান ফ্লো করছে, মানে টোটাল প্লাস থেকে মাইনাসে টোটাল কত আধান ফ্লো করছে, এবং এই প্লাস থেকে মাইনাসে ওই আধানটাই আসতে টোটাল কত সময় লাগছে। তাহলে এই প্লাস থেকে মাইনাসে ওই কিউ পরিমাণ আধান ফ্লো করতে মোট কত সময় লাগছে, ওই কিউ বাই টি ড্যাশ, মানে এই প্লাস থেকে মাইনাসে টোটাল কিউ পরিমাণ আধানটাই ফ্লো করছে, এবং এই প্লাস থেকে মাইনাসে আধানটা আসতে টোটাল টি ড্যাশ সময় লাগছে। তাহলে মোট কারেন্ট কত হবে, তাহলে মোট কত, আধানটা কিউ, আর মোট ফ্লো করতে কত সময় লাগলো, টি ড্যাশ। তাহলে মোট কারেন্ট কত হবে, আই। তাহলে অ্যাকচুয়ালি এক্ষেত্রে আই বলতে কি বোঝায়, আমাদের টোটাল সার্কিটে মোট কারেন্ট। তাহলে সেক্ষেত্রে এই আই কিন্তু কখনোই R1 না, আই R2 না, আই R3 না। তাহলে এই আই বলতে কি বুঝাবো, টোটাল কিউ পরিমাণ আধান টোটাল সার্কিট দিয়ে পাস করতে কত সময় নিয়েছে। তার মানে কি, এই R1 মধ্যেও টাইম, R2 মধ্যেও টাইম,
R3-র মধ্যে দিয়েও টাইম, এই টোটাল টাইমটাকে আমাদের অলরেডি মেজার করা হয়ে গেছে। তাহলে টোটাল কিউ পরিমাণ আধান R1 R2 R3 এর তিনটার মধ্যে দিয়ে আসতে টোটাল কত সময় লাগলো, তাহলে ওই কিউ পরিমাণ আধান টোটালটা ফ্লো হতে কত সময় লাগলো ওটাকে ভাগ করলে আমি মোট কারেন্টটা পাবো। তাহলে এই কারেন্ট বলতে কি বোঝায়, এই কারেন্ট বলতে কি বোঝায়, বর্তনীর মোট কারেন্ট, তাই তো। যে সেই জন্য এই রোধের শ্রেণী সমবায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এই শ্রেণী সমবায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বর্তনীতে যেটা কারেন্ট সেটাই প্রত্যেকটার মধ্যে কারেন্ট, তাই তো। এই তাহলে শ্রেণী সমবায়ের তোমরা প্রথম বৈশিষ্ট্য পেলে, তাহলে শ্রেণী সমবায়ের প্রথম বৈশিষ্ট্য কি পেলে, শ্রেণী সমবায়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই বর্তনীর যে কারেন্ট সেটাই প্রত্যেকটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। ক্লিয়ার? তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তোমাদের মধ্যে যদি ভ্রান্ত ধারণা থাকে যে এই কারেন্টটা R1 গেলে কমবে, R2 দিয়ে গেলে আবার বাধা পাবে আবার কমবে, R3 দিয়ে গেলে আবার বাধা পাবে আবার কমবে, যে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এই কারেন্ট কিন্তু কখনোই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কারেন্ট বোঝায় না। এই কারেন্ট মানে কি, টোটাল সমবায়ের মধ্যে কারেন্ট, মানে এই প্লাস থেকে মাইনাসে কিউ পরিমাণ আধান সম্পূর্ণ ফ্লো করতে কত সময় লাগছে, মানে R1 যেতেও R1-এর মধ্যে দিয়ে সময়, R2-র মধ্যে দিয়ে যেতে সময়, R3-র মধ্যে দিয়ে যেতে সময়, তাহলে টোটাল সময় আমি দেখব এবং কত আধান টোটাল কিউ, তাহলে টোটাল কিউ আধান টোটালটা কি ফ্লো করতে টি ড্যাশ সময় লাগছে, তাহলে কারেন্ট কত হবে আই, তাহলে এই আই মানে কি এই টোটালটারই মধ্যে কি আমি অলরেডি সব ধরে নেওয়া হয়ে গেছে। তাহলে এবার তাহলে বলো, তাহলে এই R1-এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, I2-র মধ্যে দিয়েও আই কারেন্ট ফ্লো করছে, R3-তেও আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এই R1 রোধের ক্ষেত্রে, তাহলে R1 রোধের ক্ষেত্রে আমরা কি বলবো যে VA মাইনাস VB ইকুয়ালস টু হবে I ইন্টু R1, তাই না। শুধুমাত্র তুমি এ পয়েন্ট আর বি পয়েন্টের এই দুটা পয়েন্টের মধ্যে যে রোধ আছে R1, শুধু এটাকে ধরো। তাহলে যেহেতু কারেন্ট এই দিক মানে এ থেকে যেহেতু ডিতে ফ্লো করছে, তাহলে এ পয়েন্টে কি পোটেনশিয়াল বেশি বি এর থেকে, বি পয়েন্টে পোটেনশিয়াল বেশি সি এর থেকে, সি পয়েন্টে পোটেনশিয়াল বেশি ডি এর থেকে। তাহলে শুধুমাত্র R1 রোধের ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র R1 রোধের ক্ষেত্রে কি বলবো যে এই R1-এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য কত, VA মাইনাস VB ইকুয়ালস টু এর মধ্যে দিয়ে কারেন্ট ইন্টু R1, এটা R1। এবার নেক্সট R2 রোধের ক্ষেত্রে, নেক্সট হচ্ছে R2 রোধের ক্ষেত্রে, R2, তাহলে R2-র ক্ষেত্রে কি বলবো বলো, সিমিলারলি তাহলে VB মাইনাস VC ইকুয়ালস কত হবে I ইন্টু R2, সেম। এবার সেমভাবে R3 রোধের ক্ষেত্রে, তাহলে R3 রোধের ক্ষেত্রে কত বলবো যে VC মাইনাস VD ইকুয়ালস টু হবে I ইন্টু R3। এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ। এবার 1 2 3 এবার একদম যোগ করে দাও, তাহলে তাহলে কি করো, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে তাহলে কি হবে VA মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC মাইনাস VD, তাহলে যোগ করলে কত পাবে, তাহলে যোগ করলে তোমার পাবে, তাহলে I যাবে কমনে, তাহলে কে থাকবে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে মাইনাস VB প্লাস VB মাইনাস VC প্লাস VC সব কাটলো, তাহলে কি থাকলো পরে যে VA মাইনাস VD ইকুয়ালস টু হচ্ছে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। ক্লিয়ার? তুমি এটা একটা সমীকরণ পেলে যেটা তিনটা রোধ মিলিয়ে। এবার ধরো যে এই তিনটা রোধের পরিবর্তে তুমি এমন একটা রোধ বাছাই করবে যেই রোধটা সেম পটেনশিয়াল ডিফারেন্সে একই আই কারেন্ট ফ্লো করাবে। তাহলে তুমি ধরো যে তুমি ধরো যে এই I1 মানে R1 R2 R3 এই তিনটা রোধের বদলে তুমি একটাই রোধ নিলে,
হ্যাঁ, এই R1 R2 R3 এর বদলে তুমি একটাই মাত্র রোধ নিলে, তাহলে ওর সবার ফার্স্ট পয়েন্ট মানে R1 R2 R3 সবার ফার্স্ট পয়েন্টকে এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর সবার এই তিনটারই লাস্ট পয়েন্টকে ডি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট। তার মানে এই দুটো পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে এবার এই তিনটা রোধের মধ্যে দিয়ে তাহলে এই R1 R2 R3 তাহলে এই তিনটা রোধেরই তাহলে দুই প্রান্তের তাহলে মোট ভোল্টেজ কত? R1 R2 R3 মানে এই তিনটারই ক্ষেত্রে মানে এই তিনটার ক্ষেত্রে তাহলে দুই প্রান্তের মোট কত ভোল্টেজ? দেখো তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি ওদের মাঝখানের যে ভোল্টেজগুলো কী করলো, কেটে গেল, মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি সব কাটলো। তাহলে এই R1 R2 R3 তাহলে এই তিনটা রোধেরই দুই প্রান্তে তাহলে মোট ভোল্টেজ কত? ভিএ মাইনাস ভিডি, তাই না? তাহলে এই R1 R2 R3 তাহলে এই তিনটা রোধেরই তাহলে দুই প্রান্তে তাহলে মোট ভোল্টেজ কত? ভিএ মাইনাস ভিডি। তাই তুমি কি করলে, এই R1 R2 R3 বদলে তুমি এমন একটি রোধ নিলে যেই রোধটা সেম ভিএ, এই যে ভিএ এখানে আই কারেন্ট ফ্লো করছে, তাই তুমি এই তিনটা রোধের পরিবর্তে তুমি এমন রোধ নিলে যেই রোধটা যে ওই সেম ভিএ মাইনাস ভিডি পোটেনশিয়াল ডিফারেন্সেই সেই আই কারেন্টটি ফ্লো করছে। তাহলে আমরা বলবো যে এই তিনটা রোধ মিলিয়ে ভিএ মাইনাস ভিডি মোট বিভব পার্থক্যে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে আইটা কিন্তু কখনোই প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্ট বোঝায় না। এই আই বলতে কি বোঝায়? এই টোটাল সমবায়ের মধ্যে মোট কারেন্ট, এই টোটাল মানে এই R1 R2 R3 তাহলে এর মধ্যে সময় কি হবে? কিছুটা হলো কম বেশি হবে। কেন? আধান তো সেম ফ্লো হচ্ছে না। এই যে আই মানে কি কিউ বাই টি, অ্যাকচুয়ালি আধানটা তো R1 এর মধ্যে দিয়েও যা মানে যে আধানটা R1 দিয়েও যা আধান, R2 দিয়েও সেম আধান, R3 দিয়েও সেম আধান, কিন্তু যেহেতু রোধের মানগুলো আলাদা সেহেতু ওই আধানটা কীভাবে প্রত্যেক কেসে বাধা পাবে আলাদা। তাহলে বাধা আলাদা পেলে তাহলে সময় লাগবে আলাদা। তাই সময় যদি লাগে আলাদা, কেন? বাধা আলাদা, R1 R2 R3, তাই সময় কি লাগবে আলাদা। তাহলে সেক্ষেত্রে এই কিউ পরিমাণ আধানটাই এই টোটালটা ফ্লো করছে মোট যা টাইম নেবে, মোট টাইম। তাহলে এই কিউ পরিমাণ আধানটা সম্পূর্ণ ফ্লো করছে, মোট যে টাইম নেবে সে আধান বাই মোট টাইম করলে আমি টোটাল সার্কিটে কারেন্ট পেয়ে যাব। তাহলে এই R1 R2 R3 তাহলে এই তিনটা মিলেই কি এই আই কারেন্ট ফ্লো করছে, বুঝতে পারলে? ঠিক সেভাবেই এই তিনটা রোধের পরিবর্তে আমি এমন একটি রোধ নেব যেই রোধ সেম পোটেনশিয়াল ডিফারেন্সেই ভিএ মাইনাস ভিডি সেম পোটেনশিয়াল ডিফারেন্সে ও এবার সেম কারেন্ট ফ্লো করাবে। মানে এই R1 R2 R3 এই তিনটা মিলিয়েই কি টোটাল সার্কিটে যে কারেন্টটা ফ্লো করাবে, যে বিভব পার্থক্যে ওই তিনটার পরিবর্তে আমি এমন একটি রোধ নেব যেই রোধ সেম বিভব পার্থক্যে ওই সম্পূর্ণ সার্কিটে যদি সমান কারেন্ট ফ্লো করাই তবে বলবো এই তিনটার সমতুল্যকে ও একাই। তাহলে যদি বলি যে তুল্য রোধ আর হলে, তুল্য রোধ যদি কত হয়? আর হয়। তবে তুল্য রোধ যদি আর হয় তাহলে তুল্য রোধ আর হলে এই তিনটা মিলে যে কাজ করবে ওই আর একাই সেম ভোল্টেজে ওই সার্কিটে সেম কারেন্ট ফ্লো করাবে। তবে আমরা কি বলবো? তবে আমরা বলবো এই যে এটা কি, তাহলে এই তিনটারই কি এই তিনটারই এটা তুল্য রোধ, মানে এটা তুল্য বর্তনী। তাহলে এই তুল্য রোধ যদি আর হয় তবে কি বলবো? তবে বলবো যে ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু কত হবে? আই ইন্টু আর, তাই না? যে এবার এই আর এ টোটাল সার্কিটে আই কারেন্ট ফ্লো করাচ্ছে সেম বিভব পার্থক্যে, তাহলেই কি বলবো? তাহলে এই আর হবে এই টোটালটা তুল্য রোধ। তাহলে এবার তুমি একে নাম দিতে পারো 4 নম্বর সমীকরণ, এটা 5 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণ এবং 5 যদি তুলনা করে পাই, 4 ও 5 তুলনা করে পাই, তাহলে যদি তুলনা করি তাহলে কি পাবো? তাহলে এই মানে তিনটা মিলিয়েও যে বিভব পার্থক্য ও একাই সেম বিভব পার্থক্য, এই তিনটা মিলিয়ে যা
কারেন্ট ও একাই সেম কারেন্ট, তাহলে বলবো তাহলে এই তুল্য রোধ তাহলে আর দ্বারা বলতে কি বোঝায়, এই আর মানেই এটা, ঠিক কি না? তাহলে তাহলে এই তুল্য রোধও যে ভোল্টেজে কাজ করছে, তিনটা মিলিয়েও সেম ভোল্টেজে কাজ করছে। তুল্য রোধ আর একাই যে কারেন্ট ফ্লো করছে ও তিনটা মিলিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, তাহলে ওই তুল্য রোধ তাহলে আর বলতে তাহলে কি বোঝায়, এই তিনটা আর বোঝায়, তাই তো? তাহলে এই আর মানে কি, এই এই টোটাল এই যোগফলের সঙ্গে সমান। তাহলে যদি তুলনা করি তাহলে কী পাবো, তাহলে তাহলে পাবো হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, ঠিক কি না? এই তো হবে। কিংবা তুমি কী করতে পারবো, কিংবা তুমি ভাগ করে দাও, এই 4 নম্বর আর 5 নম্বর তুমি ভাগ করে দাও। তুমি তুলনা করতে পারো, তুমি তুলনা করে বলতে পারো যে এই আর মানেই এই রাশিটাকে নির্দেশ করছে, কিংবা তুমি ভাগ করে দাও, তুমি ভাগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, তাই না? এই 4 নম্বর বাই 5 নম্বর ভাগ করে দাও, তাহলে আর মানে কি এটা। তাহলে এখানে যদি 3টা রোধ আছে, যদি বলি n সংখ্যক রোধ আছে, তাহলে তাহলে কি বলবো, তাহলে আর ইকুয়ালস টু হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস কত Rn সংখ্যক। তার মানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয়, প্রত্যেকটি রোধের মানের যোগফলের সঙ্গে সমান। তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে যে আর এর যে মানটা হবে সেটা R1 এর থেকেও ছোট, R2 থেকেও ছোট, সরি বড় হবে, যে তবে তোমরা বলতে পারবে যে তুল্য রোধের যে মানটা হবে সেটা R1 এর থেকেও বড়, R2 থেকেও বড়, R3 থেকেও বড়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কি, রোধের শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করবে, কিন্তু প্রত্যেক দেখো ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট ইকুয়াল, কিন্তু প্রত্যেকটা রোধ আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য আলাদা, এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যর যে সমষ্টি সেটাই দুই প্রান্তের মোট বিভবকে বোঝায়। এবং রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের যোগফলটাই ওই প্রত্যেকটি রোধের তুল্য রোধকে নির্ণয় করে, মানে নির্দেশ করে, এবং সেক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা হয় প্রত্যেকটি রোধের মান অপেক্ষা বড়। সাপোজ যে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোমার কাছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রোধ দেওয়া আছে, তাই তো? তাহলে তোমার কাছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রোধ দেওয়া আছে, তাহলে যদি তোমাকে অনেক বেশি রোধ পেতে হয় তবে তুমি কি করবে, তবে তুমি শ্রেণী সমবায় যুক্ত করে দেবে, তাই না? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র রোধকে যদি শ্রেণী সমবায় যুক্ত করে দাও তবে তুল্য রোধের মানটা কী হবে, প্রত্যেকটা রোধ অপেক্ষা বেশি হয়ে যাবে, তাই না? তুমি যদি শ্রেণী সমবায়ে যদি যুক্ত করো তবে ওই আধানটা কি, যদি তুমি মন দিয়ে রাখো যে যদি তুমি R1 R2 R3 তুমি আরও রোধ যুক্ত করলে একদম পরপর, তাহলে ওই কিউব পরিমাণ আধানটাই প্লাস থেকে মাইনাসে আসতে কী হবে, আরও বেশি সময় লেগে যাবে। তাহলে কারেন্ট তাহলে সময় তাহলে বেশি লেগে গেল মানে কি, তাহলে কারেন্টটা আরও কমে গেল, কেন, তুল্য রোধটা বেড়ে গেছে, ঠিক কি না? তা তুমি যদি আরও যদি বেশি রোধ লাগিয়ে দাও তাহলে ওই সেম আধানটাই কী হবে, তাহলে আরও বেশি সময় লাগবে ওর প্লাস থেকে মাইনাসে পৌঁছতে, তাহলে সময়টা বাড়লো, তাহলে বাধা বাড়লো, তাহলে কারেন্টটা অবশ্যই কমে যাবে, এইটা ব্যাপার। তাহলে এটাকে আমাদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ। এবার নেক্সট আমরা পড়বো রোধের সমান্তরাল সমবায়। নেক্সট আমরা পড়বো, এবং তোমরা এটাকে অবশ্যই নোট করে নিও, ভিডিওকে পজ করে নিয়ে, এবং বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলো কমেন্টে। এবং নেক্সট আমরা পড়বো যে রোধের সমান্তরাল সমবায়। নেক্সট হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। রোধের নেক্সট আমরা পড়বো যে রোধের সমান্তরাল সমবায়। নেক্সট আমরা পড়বো যে রোধের সমান্তরাল সমবায়। ধরো যে এটা হচ্ছে R1, এটা R2, এটা R3,
তাই তো, ঠিক আছে। তাহলে এবার রোদের সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়? রোদের সমান্তরাল সমবায় বলতে বোঝায় যে প্রত্যেকটি রোদের প্রথম প্রান্তগুলি এক পয়েন্টে এবং শেষ প্রান্তগুলি যদি এক পয়েন্টে যুক্ত থাকে তবে রোদের এই ধরনের সংযুক্তিকে বলা হয় রোদের সমান্তরাল সমবায়, তাই না? যে শ্রেণীতে কি ছিল, একটার শেষ একটা শুরু, একটার শেষ একটা শুরু, কিন্তু এক্ষেত্রে কী হবে, প্রত্যেকটি রোদের প্রথম প্রান্ত এক পয়েন্টে, শেষ প্রান্ত যদি এক পয়েন্টে যুক্ত থাকে তবে রোদের এই ধরনের সংযুক্তকে আমরা কী বলবো, রোদের সমান্তরাল সমবায়। ক্লিয়ার? এবার ধরো যে এই টোটাল যে তড়িৎ কোষ আছে, এই তড়িৎ কোষ থেকে কি কিউ পরিমাণ আধানটা সাপ্লাই হচ্ছে, তাই না? এই তড়িৎ কোষ থেকে কিউ পরিমাণ আধান সাপ্লাই হচ্ছে। এই কিউ পরিমাণ আধানটাই, এই কিউ পরিমাণ আধান এই টোটাল সার্কিট দিয়ে পাস করে নিয়ে মাইনাসে আসতে টোটাল যা টাইম লাগবে, তাহলে ওই কিউ পরিমাণ আধান এই টোটাল সার্কিট দিয়ে পাস করছে টোটাল যা টাইম লাগবে, তাহলে ওই মোট আধান বাই ওই আধানটাই প্লাস থেকে মাইনাসে আসতে টোটাল যা টাইম লাগবে ওই ভাগ করলে আমি যা পাবো, যেটা পাবো সেটাই কি, সেটাই এই সার্কিটের মধ্যে প্রবাহিত মোট কারেন্ট, তাই না? যে এখান থেকে কিউ পরিমাণ আধান পাস করছে এবং টোটাল এই আধানটাই টোটাল রোধের কি মধ্যে দিয়ে পাস করলো টি টাইমে। মোট কথা এই কিউ পরিমাণ আধানকে আমি প্লাস থেকে পাঠালাম, আমি বসে আছি, দেখলাম যে টি টাইম পর ও বলছে হ্যাঁ আমি চলে এসেছি, ঠিক কি না? এই প্লাস পয়েন্ট থেকে কিউ আধানকে আমি পাঠালাম যে যা তুই এই মাইনাস পয়েন্টে এসে তুই আমাকে রিপোর্টিং কর। দেখলাম যে আমি বসে আছি, টি সময় পর ও আমাকে রিপোর্টিং করলো হ্যাঁ আমি চলে এসেছি। তার মানে এই কিউ পরিমাণ আধানটা টোটাল সার্কিট দিয়ে গিয়ে এই মাইনাসে কি পৌঁছাতে টি সময় লাগলো, তাহলে কারেন্ট তাহলে কত হবে, কিউ আই টি মানে আই। তাহলে এই আই বলতে কি বোঝায়, টোটাল সার্কিটে মোট আধান, তাই না? মোট কারেন্ট বাই মোট সময়, তাহলে টোটাল কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এই আই মানে কি, তাহলে এই আই বলতে বোঝায় এবার মোট কারেন্ট, কার মোট কারেন্টটা কার, টোটাল সার্কিটের। তাহলে এবার এই আইটাই কি এখানে আসবে, তাহলে এবার এই আইটাই যেহেতু এবার দেখো এর কাছে এবার তিনটা রাস্তা খোলা আছে, তাহলে কিছু কারেন্ট ফ্লো হবে এটা দিয়ে, কিছু কারেন্ট ফ্লো হবে এটা দিয়ে, কিছু কারেন্ট ফ্লো হবে এটা দিয়ে, কিছু কারেন্ট উপর দিয়ে, কিছু এটা দিয়ে, তাই না? আরে অ্যাকচুয়ালি কি তোমরা ভাবো, এখান থেকে কিউ যে আধানটা যে পাস করছে, এখান থেকে যে কিউ আধানটা পাস করছে ওই কিউ আধানটাও কি কিছু আধান এটা দিয়ে, কিছু আধান এটা দিয়ে, কিছু আধান এটা দিয়ে, তাহলে কিছু আধান এটা দিয়ে মানে তাহলে এখানে কি হবে, কারেন্ট ফ্লো হবে। কিছু আধান এই রেখা দিয়ে, এটা দিয়েও কারেন্ট ফ্লো হবে। কিছু আধান এই শাখা দিয়ে, তাহলে এখানেও কারেন্ট ফ্লো হবে, তাই না? আরে মোট আধানটাই কি তিনটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে মোট আধানের কিছু আধান উপরের ব্রাঞ্চ দিয়ে, কিছু আধান নিচের ব্রাঞ্চ দিয়ে, কিছু আধান লাস্টের ব্রাঞ্চ দিয়ে, তাহলে কি, তাহলে এই তিনটাতে তাহলে আধান ভাগ হচ্ছে, তাহলে অবশ্যই কারেন্টও ভাগ হচ্ছে, কারণ আধান ফ্লো হয় মানে কি কারেন্ট ফ্লো হওয়া, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানেও কিছু কারেন্ট, এখানেও কিছু কারেন্ট, এখানেও কিছু কারেন্ট ফ্লো হবে। দেখো যে যেহেতু এই প্রত্যেকটা কিসে এরা সমান্তরালে আছে, সমান্তরাল বলতে কি বোঝায়, প্রত্যেকটা প্রথম পয়েন্ট এক পয়েন্টে, শেষ পয়েন্ট এক পয়েন্টে। এবং পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝায়, পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি বোঝায়, যে ওর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। যদি বলো যে এটা প্লাস, এখানে আছে ভি, এটা মাইনাস, ওর যেখানে আছে জিরো, তাহলে এটা ভি মানে কি, এটা ভি, এটা জিরো মানে এটা জিরো, তাহলে আলটিমেটলি তাহলে এর দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি হবে। তাহলে যদি বলা যায় এই আর ওয়ানের পোটেনশিয়াল ডিফারেন্স মানে আর ওয়ানের প্রথম পয়েন্ট শেষ পয়েন্টের মধ্যে ডিফারেন্স। যদি বলে আর টুর পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আর টু এর প্রথম প্রান্ত এবং আর টু এর শেষ প্রান্তের মধ্যে ডিফারেন্স। যদি বলে আর থ্রির ডিফারেন্স, তাহলে আর থ্রি এর প্রথম প্রান্ত এবং আর থ্রি এর শেষ প্রান্তের মধ্যে ডিফারেন্স। যেহেতু আর ওয়ান, আর টু, আর থ্রি সমান্তরাল সমবায়যুক্ত, সেহেতু প্রত্যেকটার প্রথম পয়েন্ট এক পয়েন্টে, শেষ পয়েন্ট এক পয়েন্টে, তাহলে সেহেতু আমরা বলবো যে এর দুই এই পয়েন্ট এবং এই পয়েন্টের মানে এই সংযুক্তির এই প্রথম পয়েন্টগুলোর
এই এই প্রথম পয়েন্টগুলোর কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ডিফারেন্স যদি বার করতে পারি তাহলে কি, তাহলে সেটা কী হবে, সেটা R1-এরও ডিফারেন্স, R2-এরও ডিফারেন্স, R3-ও ডিফারেন্স। যেহেতু সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা রোধের প্রথম প্রান্ত 1 পয়েন্ট, শেষ প্রান্ত 1 পয়েন্ট, তাহলে এই প্রথম প্রান্তগুলির সংযুক্তি পয়েন্ট এবং শেষ পয়েন্টগুলির এই সংযুক্তি পয়েন্টের ডিফারেন্স করলে কি হবে, সেটা কি, সেটাই R1-এরও ডিফারেন্স, R2-রও ডিফারেন্স, R3-রও ডিফারেন্স। কেন? কারণ প্রত্যেকের প্রথম পয়েন্টগুলো 1 পয়েন্টে, শেষগুলো 1 পয়েন্টে। তাহলে এই 2 পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, এরও প্রথম এবং শেষের ডিফারেন্স, R2-রও প্রথম এবং শেষের ডিফারেন্স এবং R3-রও প্রথম এবং শেষের ডিফারেন্স। তাহলে আমরা বলতে পারবো যে এর তাহলে সমান্তরাল সমবায়ে যেহেতু প্রত্যেকটা প্রথম পয়েন্ট 1 পয়েন্টে, শেষ পয়েন্ট 1 পয়েন্টে, সেহেতু এই টোটাল সমবায়টার যেটাই হবে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা প্রত্যেকটা রোধেরও পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এই R1-এর ক্ষেত্রেও পোটেনশিয়াল ডিফারেন্স V, R2-রও পোটেনশিয়াল ডিফারেন্স V, R3-রও পোটেনশিয়াল ডিফারেন্স V। তাহলে আমরা কি জানি, V ইকুয়ালস টু হচ্ছে IR, তাই তো আমরা কি জানি, V ইকুয়ালস টু IR। তাহলে প্রত্যেকটা রোধের কি, তাহলে প্রত্যেকটা রোধের পোটেনশিয়াল ডিফারেন্সটা একই, কিন্তু রোধ আলাদা হওয়ার জন্য প্রত্যেকের কারেন্ট কি হবে, আলাদা, তাই না? ভোল্টেজটা একই কিন্তু রোধ আলাদা, তাহলে কারেন্টটা আলাদা হবে, তাই না? কেন, I বলতে কি বোঝায়, V/R। প্রত্যেকটার তো ভোল্টেজ একই কিন্তু রোধ আলাদা হওয়ার জন্য ভাগফলটা আলাদা হবে, তাহলে কারেন্ট আলাদা হবে। তাহলে এটা ধরো যে I1, এটা I2, এটা হচ্ছে I3। ক্লিয়ার? তাহলে এবার আমরা আসবো মেন ক্যালকুলেশন পার্টে, এবার আসবো ক্যালকুলেশন। তাহলে এই R1-এর ক্ষেত্রে, তবে R1 রোধের ক্ষেত্রে কি বলবো, V ইকুয়ালস টু I1 R1, তাই না? R1-এর মধ্যে I1 কারেন্ট যাচ্ছে এবং এই 2 প্রান্তে যেটাই পোটেনশিয়াল ডিফারেন্স ওটাই R1-রও ডিফারেন্স, R2-রও ডিফারেন্স, R3-রও ডিফারেন্স। তাহলে V ইকুয়ালস টু I1 R1। R2, এবার R2 রোধের ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলবো, তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো যে V ইকুয়ালস টু I2 R2। হ্যাঁ, তার মানে এখান থেকে তাহলে কি লিখবো, তাহলে লিখবো যে I2 মানে হচ্ছে V/R2, তাই না? সেম তাহলে এখান থেকে তাহলে আমরা কি তাহলে লিখতে পারবো, উপরের কেস থেকে আমরা লিখবো যে I1 ইকুয়ালস টু V/R1 হলো। এবার R3 রোধের ক্ষেত্রে কি লিখবো, V ইকুয়ালস টু হচ্ছে I3 R3। তাহলে I3 মানে কত হবে, V/R3 হবে, অবশ্যই হবে। তাহলে এবার আমরা কি লিখবো, এবার লিখবো যে অতএব টোটাল যে I কারেন্ট, এই টোটাল I কারেন্টটা কি 3টা ভাগে ভাগ হচ্ছে, আবার এখান থেকে I1 আসছে, এখান থেকে I2 আসছে, এখান থেকে I3 আসছে, তাই তো? তাহলে এই I1 গেল, I2 গেল, I3 গেল, আবার এই 3টা মিলে কি আবার I হিসাবেই ফ্লো করছে। তাহলে এই I কারেন্টটা কি 3টা ভাগে ভাগ হচ্ছে, তাহলে বলবো যে I মানেই হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, তাই না? এই আইটা কি 3টা ভাগে ভাগ হচ্ছে, তাহলে এই I ইকুয়ালস টু কত হবে, I1 মানে V/R1 প্লাস V/R2 প্লাস V/ হবে R3, তাই না? তাহলে এখান থেকেই আমরা কি লিখবো, I যদি V কমন নিয়ে নিই, V কমন লিখে থাকবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই না? এটা থাকবে। তাহলে এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম 3টা রোধ মিলিয়ে। তাহলে এবার যদি বলি এই 3টা রোধের পরিবর্তে আমি এমন রোধ ধরবো যেই রোধ সেম বিভব পার্থক্যে এই I পরিমাণ কারেন্টটাকে ফ্লো করবে, তাহলে 3টা রোধের ও একাই সমতুল্য। তাহলে যদি বলি এই 3টা রোধের পরিবর্তে আমি এমন একটি রোধ নির্বাচিত করলাম যার মান R, সেই R রোধটাই কি, সেই R রোধটাই সেম বিভব পার্থক্যই এই টোটাল সার্কিটের মধ্যে দিয়েই I কারেন্ট ফ্লো করছে, তাই না? এই R1 R2 R3 এই 3টা মিলিয়ে টোটাল সার্কিটে I কারেন্ট ফ্লো করেছিল, তাই না? আমি তো সবার ফার্স্টেই বললাম এই I বলতে কি বোঝায়, এই I বলতে বোঝায় প্রত্যেকটার এককভাবে কারেন্ট না, এই I বলতে বোঝায় টোটাল সার্কিটে কারেন্ট।
আই বলতে কি বোঝায়? টোটাল সার্কিটের কারেন্ট, যে টোটাল সার্কিটের মধ্যে দিয়ে মোট আধান বাই টোটাল সার্কিটের মধ্যে দিয়ে ওই আধানটা ফ্লো করতে মোট টাইম। তাহলে মোট আধান বাই মোট টাইম মানে কি? ওই টোটাল সার্কিটে মোট কারেন্ট। তাহলে এই আই বলতে কি বোঝায়? টোটাল সার্কিটে মোট কারেন্ট। তাহলে এই R1 R2 R3 এই তিনটা মিলিয়ে ভি বিভব পার্থক্যে সমান্তরালে টোটাল সার্কিটে আই কারেন্ট সাপ্লাই করছিল। এই তিনটা রোধের পরিবর্তে আমি এমন একটি রোধ নিলাম যেই রোধ সেম বিভব পার্থক্যতেই ওই সার্কিটে আই কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা বলবো যে তুল্য রোধ ক্যাপিটাল আর হলে, তাহলে যদি হয় তাহলে তাহলে কী করছে? তাহলে এই আরটাই সেম, তাহলে এখানেও বিভব পার্থক্য ভি ছিল, তাহলে এই তিনটা মিলিয়ে ভি বিভব পার্থক্যে টোটাল সার্কিটে আই কারেন্ট ফ্লো করছিল। এই তিনটা মিলিয়ে এবার এই রোধ যদি সেই ওই ভি বিভব পার্থক্যে যদি টোটাল সার্কিটে ওই আই কারেন্টই ফ্লো করে, তবে বলবো যে এই আর হচ্ছে তিনটা রোধের সমতুল্য, তাই না? তাহলে তুল্য রোধ যদি আর হয় তাহলে কি বলবো? তাহলে বলবো যে ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর। তাহলে আই মানে তাহলে কত হবে? ভি বাই আর, ঠিক কি না? তাহলে তুমি এটা একটা পেলা সমীকরণ, এটা এক, এটা কত? 2 পেলে, তাই না? তাহলে এই টোটাল সার্কিটে ভি ভোল্টেজে যা কারেন্ট, এই সার্কিটে কি সেম ভি ভোল্টেজে সেম কারেন্ট। তাহলে এবার 1 এবং 2 যদি তুলনা করো, 1 এবং 2 যদি তুলনা করো, কিংবা এই টোটাল সার্কিটে ভি ভোল্টেজে যা কারেন্ট এখানেও কি সেম ভোল্টেজের সেম কারেন্ট, তাহলে এই কারেন্ট, তাহলে প্রথম ক্ষেত্রে মানে তিনটা মিলিয়ে কারেন্টের মান যা হবে ও একাই কি ওই একার ক্ষেত্রে, তাহলে ওই একার ক্ষেত্রেও তাহলে কারেন্টের মান হবে সমান। তাহলে এই আয়ের জায়গায় আমরা ভি বাই আর বসাতে পারবো, তাই না? তাহলে আমরা আই মানে আমরা কত পেয়েছি? তাহলে আই মানে আমরা পেয়েছি যে ভি ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এই আই মানে কি? এটা সেম কারেন্ট, ও এখানেও যা কারেন্ট ওখানেও সেম কারেন্ট, তাহলে এই আই মানেই ভি বাই আর। তাহলে ভি বাই আর ইকুয়ালস ভি ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ভি আর ভি কাটলো কেন? সেম ভোল্টেজ তো না। তাহলে 1/R তাহলে কত হবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ডাইরেক্ট যোগ হয়ে যায়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওরা 1/a করে যোগ হয়। তবে এক্ষেত্রে আমরা বলবো যে তুল্য যে রোধের মানটা হবে সেটা R1 এর থেকেও কম, R2 থেকেও কম এবং R3 থেকেও কম হবে। এই তাহলে এই সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কি? যেহেতু সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের প্রথম প্রান্ত 1 পয়েন্টে, শেষ প্রান্ত 1 পয়েন্টে জুড়ে থাকার জন্য প্রত্যেকটার 2 প্রান্তে বিভব পার্থক্য হবে সমান, কিন্তু প্রত্যেকটা রোধ আলাদা হওয়ার জন্য কারেন্ট হবে আলাদা। তাহলে শ্রেণী সমবায়ে যা বৈশিষ্ট্য, সমান্তরাল ঠিক তার উল্টাটা। শ্রেণী সমবায়ে কারেন্টটা কি? ভোল্টেজ প্রত্যেকটার ডিফারেন্স আছে রোধের 2 প্রান্তে, কিন্তু কী হয় কিন্তু সমান্তরালের ক্ষেত্রে কারেন্টটা আলাদা, কিন্তু ওদের 2 প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা একই। তাহলে শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কেন এরকম হয় আর সমান্তরালের বৈশিষ্ট্য কেন এরকম হয়, তোমরা আশা করি তোমরা 2 ক্ষেত্রেই তোমরা বুঝতে পারলে, ঠিক কি না? যে শ্রেণীতে কেন কারেন্ট একই আর সমান্তরালে কেন কারেন্ট আলাদা, এবং শ্রেণী সমবায়ে রোধের 2 প্রান্তে ভোল্টেজ আলাদা আর সমান্তরালে 2 প্রান্তে ভোল্টেজটা একই কেন, সেটাও বুঝতে পারলে। এবং শ্রেণী সমবায় ডাইরেক্ট যোগ হয় এবং সমান্তরাল সমবায় 1/, করে যোগ হয়। তাই তোমাদেরকে এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ মনে রাখতে হবে, সমান্তরালে তুল্য রোধ মনে রাখতে হবে, এবং শ্রেণী সমবায়ের বৈশিষ্ট্য কী এবং সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য কী তোমাকে ভালো করে মন দিয়ে পড়ে বুঝে তোমাকে মনে রাখতে হবে। মানে মুখস্থ করতে কখনোই বলছি না, তোমাকে নিজে সায়েন্টিফিক্যালি তোমাকে যাচাই করে তোমাকে ওগুলা সব তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। মানে মনে রাখা মানে এটা না যে মুখস্থ করা, কখনোই মুখস্থ করা না, তোমাকে সায়েন্টিফিক্যালি তোমাকে বুঝে নিয়ে তোমাকে মনে রাখতে হবে, যার জন্য তুমি অঙ্ক বা বিভিন্ন ধরনের প্রবলেম তুমি করতে পারবে। কেন বিভিন্ন এই রোধের সমবায়ের প্রবলেম করার জন্য মেন তোমাকে যেটা জানতে হবে যে ওদের শর্ত কী, ওদের শর্ত কী। কোনো সার্কিটে
কারেন্ট একই ফ্লো হচ্ছে, প্রত্যেকটা মানে কোনো সার্কিটে মোট যা কারেন্ট সেটাই প্রত্যেকটা রোধের মধ্যে দিয়েও সেম কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে ওটা কোন সমবায়? তাহলে ওটা শ্রেণী সমবায়। তারপর তোমাকে বললো যে কোনো একটা সার্কিটে যেটা মোট ভোল্টেজ সেটাই প্রত্যেকটা রোধের ভোল্টেজ, তাহলে ওটা কোন সমবায়? তাহলে ওটা সমান্তরাল সমবায়। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে রোধের শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায়। আগে এটা থিওরি মন দিয়ে দেখবে, তারপর বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, লাইন বাই লাইন তোমরা পড়বে, এবং অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।